ব্যাংকে পাচারকৃত অর্থ জমা থাকার শঙ্কা বিশ্লেষকদের, স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদানের চুক্তি করার পরামর্শ। শুল্ক ছাড়ের সুফল নেই নিত্য পণ্যের দরে, সরবরাহ ঠিক থাকলেও চড়া চিনি, ডাল, পুরনো চালের দাম, উত্তাপ বাড়ছে মাছ বাজারেও। ভ্যাট ও করের হার অভিন্ন ৫% নির্ধারণের প্রস্তাব রেস্তোরাঁ মালিক সমিতির, অভিযানের নামে হয়রানি বন্ধের আহ্বান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। সুইস ব্যাংকে দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের অর্থ পাচার হতে পারে এমন শঙ্কা সাবেক ব্যাংকার ও অর্থনীতিবিদদের। বলছেন, রাজনৈতিক অস্থিরতা এবং আমদানি নীতির শিথিলতার সুযোগ নিয়েছেন অনেকে। এসব বিষয়ে পর্যালোচনার দাবি জানিয়ে বলছেন, স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদানের জন্য দ্রুত চুক্তি করা উচিত। পাশাপাশি নগদ অর্থ দেশে এনে ব্যাংকগুলোকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তারা। সুইস ব্যাংকে ২০২৫ সালে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় ৪.৪১%, টাকার অঙ্কে প্রায় ১২,৫০০ কোটি টাকা। বাংলাদেশের ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো এক বছরের ব্যবধানে ৩,৬০০ কোটি টাকা বেশি জমা করেছে। ২০২১ সালের পর দেশটিতে বাংলাদেশিদের জমাকৃত এই অর্থ দ্বিতীয় সর্বোচ্চ, যদিও কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেনি সুইস কেন্দ্রীয় ব্যাংক। তবে এই অর্থের বড় অংশই দেশ থেকে পাচার হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, বাণিজ্যের আড়ালে বিপুল পরিমাণ অর্থ পাঠানো হতে পারে। আমাদের এলসি মারফত কিন্তু অনেক টাকা ইলিগ্যাল ওয়েতে চলে যায়, আইদার ওভার ইনভয়েসিং বা আন্ডার ইনভয়েসিং। সবাই মনে করে সুইজারল্যান্ড ইজ এ সেফ প্লেস। ঋণের অবস্থা বেসরকারি খাতে তো খুবই অবস্থা খারাপ, বলতে গেলে ইতিহাসের সবচেয়ে তলানিতে আছে। সেই জায়গায় যদি এ ধরনের প্রবণতা বেড়ে যায়, তাহলে দেশীয় অর্থনীতি কিন্তু দারুণ ক্ষতিগ্রস্ত হবে। গ্রাহকের গোপনীয়তা রক্ষার জন্য একসময় বিশ্বজুড়ে সমাদৃত সুইস ব্যাংকগুলো এখন কর ফাঁকি ও অর্থ পাচার রোধে স্বচ্ছতার নীতিতে হাঁটছে। ২০১৮ সাল থেকে অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন AEOI বা স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থা চালু করেছে। চুক্তির আওতায় ২০২৫ সালে শতাধিক দেশের প্রায় ৩৪ লাখ আর্থিক হিসাবের তথ্য শেয়ার করেছে সুইস কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বাংলাদেশের সাথে চুক্তি না থাকায় অর্থের উৎস এবং গ্রাহকের তথ্য গোপন রাখা হয়েছে। অর্থ পাচার রোধে দ্রুত স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান ব্যবস্থায় যুক্ত হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। এটা কি কোনো কূটনৈতিক কোনো সমস্যা আছে কিনা বা আমাদের দক্ষতার অভাব আছে কিনা, যেখানে ১০০টার মতন দেশ চুক্তিতে আছে, তারা কিন্তু ওই বছর শেষে যে কি বলে রিপোর্টটা হয়, রিপোর্টের মধ্যে কিন্তু নাম সহ আসে, তখন ওই দেশ সহসা দেশ এটার খতিয়ে দেখতে পারে। এখানে যদি বাংলাদেশ সুইজারল্যান্ডে কোনো এগ্রিমেন্ট না থাকে, এটা ফরেন অফিস এবং ইলেক্টেড গভর্নমেন্ট এখন আছে, তারা চিন্তা ভাবনা করে একটা এগ্রিমেন্ট, এটাতে একটা স্পষ্টতা আসবে, স্বচ্ছতা আসবে, কোথায় কি গেল না গেল। ২০২৫ সালে সুইস ব্যাংকে থাকা বাংলাদেশিদের মোট আমানতের ৯৮% ছিল দেশের বিভিন্ন ব্যাংকের তহবিল। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারক স্বাক্ষরকে বাংলাদেশের জন্য ইতিবাচকভাবেই দেখছেন অর্থনীতিবিদরা। তারা বলছেন, দেশের অর্থনীতির অনেক কিছুই নির্ভর করে মধ্যপ্রাচ্যের উপর। সেখানে স্থিতিশীলতা আসলে অর্থনৈতিক নানা অনিশ্চয়তাও কাটবে। বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ কিন্তু যে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে ক্রমবাজার, মধ্যপ্রাচ্য থেকে যে পণ্য যেমন পণ্য আমদানি এবং মধ্যপ্রাচ্যের একটা ক্রমবর্ধমান বাজার, যেখানে বাংলাদেশের তৈরি পোশাক সহ খাদ্য পণ্য এবং অন্যান্য পণ্য কিন্তু রপ্তানি থেকে যাচ্ছে। তো এইটার কারণে এখন কিন্তু মধ্যপ্রাচ্যের শান্তি চুক্তির যে প্রক্রিয়া, তো সেটাও কিন্তু ইতিবাচক। অন্তত ৬০টি নিত্যপণ্যে শুল্ক কমানো হলেও সুফলের জন্য অপেক্ষা করতে হচ্ছে ক্রেতাদের। কেননা সরবরাহের সংকট না থাকলেও দাম বেড়েছে পুরনো চাল আর ডালের। চিনি, আটা, ময়দার দামও কিছুটা বাড়তে বিক্রেতারা বলছেন, মনিটরিং না বাড়লে, সিন্ডিকেট না ভাঙলে শুল্ক ছাড়ের সুবিধা মিলবে না, স্বস্তি আসবে না বাজারে। আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। সরবরাহের কোনো ধরনের সংকট নেই, তবু বেশ কিছু নিত্যপণ্য এখনও বিক্রি হচ্ছে চড়া দামে। চিনি, পোলার চাল, পুরনো চাল, এসবের দাম
আগের চেয়ে বেড়েছে, অন্যদিকে ডাল এবং আটা ময়দা সেগুলোর দামও এখনও নিয়ন্ত্রণে আসেনি। তো একটু বাড়তি আছে, গভর্নমেন্ট কিছু পদক্ষেপ নিতে পারে, কিছু স্টেপ নিতে পারে। আমি মনে করি যে কীভাবে এটা নিয়ন্ত্রণে রাখা যায়, কন্ট্রোল, কারণ জনসাধারণ তো তাদের আয় বাড়তেছে না। বাংলাদেশ প্রেক্ষাপটে চালের কেজি 50 টাকা করে সবচেয়ে বেটার ছিল, আর ডালের কেজি 60 টাকা, তাহলে সবচেয়ে ভালো থাকতো দেশ। দাম কমাতে সরকার এবারে বাজেটে 60 ধরনের নিত্যপণ্যে কর ছাড়ের কথা বলছে। তবে বিক্রেতারা বলছেন যদি সিন্ডিকেট না ভাঙা যায়, পণ্যের সরবরাহ সাপ্লাই চেইন ঠিকমতো না করা যায়, তাহলে পণ্যের দাম কখনোই আসলে নিয়ন্ত্রণে আসবে না। কর ছাড় দেওয়া যদি সিন্ডিকেট ধরে রাখে তাহলে তো আর কোনো লাভ হইল না। কমার কোনো অপশন তো থাকে না, কারণ লোকে আপনার বড় বড় ব্যবসায়ী যারা আছে তারা একটু যদি মাল কমে মালই দেয় না দোকানদার। পাইকারি বাজারের খবর জানতে আমরা যাচ্ছি বন্দরনগরী, সহকর্মী জোবাই রিফাতের কাছে। ধন্যবাদ হুমায়ুন। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রামের চৌমুহনী বাজারে। এখানটায় বিক্রেতারা যেমনটি বলছেন, এবারের বাজেটে 60টি ভোগ্যপণ্যের উপর দাম কমানোর প্রস্তাব করা হলো, এখন পর্যন্ত বাজারে সেটির দেখা নেই। সরবরাহের কোনো ঘাটতি নেই, কিন্তু বাজারে পুরোপুরিভাবে এখন দাম ক্রেতাদের নিয়ন্ত্রণে আসেনি। তেলের দাম এখনো কমেনি, চালের দাম কিছু চাল কমছে, যেগুলো হচ্ছে নতুন চাল যেগুলো, ওগুলো একটু বাজার কমেছে। যারা আমরা এলসি করছে, ইয়েটিএ করছে, এরা আগের রেটে করছে না, এগুলো নতুন রেটে এলসি করলে রেট কেমন আছে আরো কমতে পারে। ক্রেতারা যেটা বলছেন সেটি হলো, তারা আসলে খুব করে চাইছেন যে বাজারগুলোতে যাতে মনিটরিং করা হয়। গ্রোসারি যেগুলি আছে ওগুলির ক্ষেত্রেও সেরকম, যেন স্টক না হয়, বাজার মনিটরিংটা সবসময় করতে হবে। যদি মনিটরিংয়ের জন্য ব্যবস্থা ভোক্তা অধিকার ওটার উপর যদি প্রেসার দেন, তাহলে জিনিসের দাম কমে যাবে। এই মুহূর্তে মফস্বল শহরের খবর জানতে যাব কুষ্টিয়ায়, সেখানটায় অপেক্ষা করছেন সহকর্মী রুহুল আমিন বাবু। ধন্যবাদ রিফাত। কুষ্টিয়ার কাঁচা বাজার এবং নিত্যপণ্যের যে বাজার রয়েছে, সেই বাজারে আমি খোঁজ দিয়েছি, আসলে ব্যবসায়ী এবং ক্রেতাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন তেল, চাল, ডাল, চিনি এবং আলু, পেঁয়াজ, মরিচ যেগুলো রয়েছে, আসলে সেগুলো অনেকটাই তাদের সাধ্যের মধ্যে রয়েছে। কমার সম্ভব না দেখছি না, তবে বাজারটা স্থিতিশীল আছে, দাম আপনার আগের মতনই আছে, স্বাভাবিক আছে। অসৎ ব্যবসায়ী আছে, তাদেরকে যেন তদারকি করা হয় আর কি, যাতে সাধারণ মানুষের ভোগান্তিটা না বাড়ে। একটি বিষয় দাবি করেছেন ক্রেতারা, যেন কোনো অসাধু ব্যবসায়ী কোনো সিন্ডিকেট করে এই বাজার ব্যবস্থাটাকে যেন আবার জিম্মি করতে না পারে। রাজধানীর মাছ বাজারে বেশ উত্তাপ, যোগান সংকটের অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। দাবি করেছেন হাওর ও উপকূল থেকে সরবরাহ কিছুটা কম, পাশাপাশি আমদানি শুল্ক বাড়ায় ভারতীয় মাছের দামও ঊর্ধ্বমুখী। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন অনেক আমদানিকারক। এদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে, 70 থেকে 80 টাকায় মিলছে বেগুন, পটল। রাজধানীর মাছের বাজারে অস্বস্তি কাটছে না। বেশিরভাগ চাষের মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 700 টাকা কেজিতে। পাবদা, রুই আর ছোট মাছের কেজি হাঁকা হচ্ছে 500 টাকা। দোকানিদের দাবি 1.5 সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 100 টাকা। বাজারে বড় আকার ইলিশের দেখা মিললেও দাম বেশ চড়া। বাজার ঘুরে দেখি কোনটা একটু সস্তায় পাই সেটা হয়তো কিনবো। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের এই বাজার এবং এই বাজারে মাছের দামের সাথে চলা খুবই কষ্টকর। পদ্মার মাছ 3200 টাকা কেজি, 1 কেজির উপরে, আর 900 গ্রাম 2500 টাকা কেজি, 700 গ্রাম 800 গ্রাম 750 গ্রাম 2000 টাকা কেজি। প্রস্তাবিত বাজেটে মাছ আমদানির উপর শুল্ক হার 46% থেকে বাড়িয়ে 70% করা হয়েছে। এর প্রভাব পড়েছে মাছের যোগানেও, বাড়ছে দাম। কিছু মাছ আছে বাংলাদেশের, মাছটা এখন ঢুকতেছে না, কম ঢুকছে দেখে নাকি ভ্যাট বসাইছে বেশি, মাছের উপরে 60 টাকা 50 টাকা আরেকদারের কইতেছে, এই জন্য মাছের দাম একটু বাড়ছে। তবে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরছে, 60 থেকে 70 টাকায় মিলছে বেগুন, করলা, ঢেঁড়স, চিচিঙ্গা, লাউ ও পটল। পেঁপে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে। কাঁচামরিচের কেজি 120 টাকা। দাম হচ্ছে প্রায় আগের মতো আছে, তবে একটু ডাউন হয়েছে, আগে থেকে একটু ডাউন হয়েছে। সব মিলে সবজির দাম একটু অনেক কম, 30 থেকে 40 টাকা কেজি পর্যন্ত কম, আর মালের অনেক আমদানি। যেগুলো আমদানি বেশি আছে অ্যাভেলেবল হচ্ছে এখন, এরপর আপনার এও চলে গ্রীষ্মকালীন না, সব ফল পাওয়া যাচ্ছে, কাঁচামালটা একটু কম খাচ্ছে। আগাম জাতের বাঁধাকপি ও ফুলকপি আসতে শুরু করেছে। প্রতি পিস বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা।
রেস্তোরাঁ ও ক্যাটারিং খাতের জন্য ভ্যাট ও করের হার অভিন্ন ৫% নির্ধারণের প্রস্তাব করেছে রেস্তোরাঁ মালিক সমিতি। রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলন করেন রেস্তোরাঁ মালিক সমিতি। মহাসচিব ইমরান হাসান বলেন, কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা না করেই বিভিন্ন সংস্থা জরিমানা করছে, যা হয়রানিমূলক। তার অভিযোগ, রেস্তোরাঁ শিল্প নানা ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতার শিকার, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর প্রস্তাবিত উৎসে কর ও সম্পূরক শুল্ক কমানোর আহ্বান জানান তারা। রেস্তোরাঁ খাতের শ্রমিকদের প্রশিক্ষণ, প্রণোদনা, ওয়ান স্টপ সার্ভিস চালু, মাসিক ভ্যাট আদায়ের প্রস্তাব পুনর্বিবেচনা এবং খাতটির জন্য পৃথক শিল্পনীতি ঘোষণারও দাবি জানায় সংগঠনটি। তবে দীর্ঘ সময় ধরে দেশের রেস্তোরাঁ ও ভ্যাট ট্যাক্সের হার সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ক্ষেত্রে একই রাখার প্রস্তাব, জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রস্তাবিত উৎসে কর 0.5% এবং সম্পূরক শুল্ক 10% সম্পূর্ণভাবে হ্রাস করার প্রস্তাব। টানা 2 দফা বৃদ্ধি ও 1 দফা ভ্যাট সমন্বয়ের পর এবার দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 4,374 টাকা কমিয়ে প্রতি ভরির দাম 2,28,556 টাকা করা হয়েছে। সকাল থেকে কার্যকর হয়েছে নতুন দর। বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। 21 ক্যারেটের প্রতি ভরি 2,18,292 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,53,148 টাকা নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশের বাজারে 77 বার সমন্বয় করা হয়েছে দাম, যেখানে 39 দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে 77 দফা এবং 1 দফা ভ্যাট সমন্বয় করেছে বাজুস। বছরের পর বছর ধরে মেরামতের অপেক্ষায় হিলি স্থলবন্দর জয়পুরহাট মহাসড়কের একাংশ ভূমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে প্রায় 1.5 কিলোমিটারের নির্মাণ কাজ। এতে পণ্য আমদানি রপ্তানি করা যান চালক থেকে নিয়মিত চলাচলকারীরা চরম ভোগান্তি পোহাচ্ছেন। এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হিলির প্রধান সংযোগ সড়ক। প্রতিদিন এই পথে শত শত ট্রাকে আমদানি পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছায়। তবে দীর্ঘ 1 দশকেও একাংশের সংস্কার কাজ শেষ না হওয়ায় সড়কটি এখন চরম ঝুঁকিপূর্ণ। রাস্তা জুড়ে ছোট বড় অসংখ্য গর্ত, এসব এড়িয়ে চলার সময় দুর্ঘটনায় পড়েন চালকরা। দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়মিত চলাচলকারীদেরও। দীর্ঘদিন যাবত দেখি রাস্তায় এরকম দুর্গতি। আজকে অনেকদিন পর আসলে মনে করছি রাস্তা হয়তো বা কাজ হয়েছে, কিন্তু না, আরো অবস্থা খারাপ। এই যে মনে করেন এক্সেল ভাঙে, চাকা খুলে দৌড় মারে, প্রতিনিয়ত এই দুর্ঘটনার শিকার কবলে আমরা পড়ি। কাদা পানি হয় যেখানে সেখানে গর্ত হয়ে যাচ্ছে। এই গর্তগুলো তো যদি ঠিক মতো কাজ না করে তাহলে তো যেখানে সেখানে যে কোনো গাড়ি ফাঁসে যাবে। গাড়ি নষ্ট হচ্ছে, নিজের এই হাত পা খুব ঝাঁকি পায়ে ব্যথা করে। 2018 সালে হিলি স্থলবন্দর থেকে জয়পুরহাট পর্যন্ত সড়কটি 4 লেনে উন্নীত করার কাজ শুরু হয়। জয়পুরহাট অংশের কাজ কয়েক বছর আগেই শেষ। তবে ভূমি অধিগ্রহণ আর প্রশাসনিক জটিলতায় আটকা হিলি অংশের প্রায় 1.5 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ, যার প্রভাব পড়েছে আমদানি রপ্তানি কার্যক্রমে। ব্যবসায়ীরা বলছে, সড়কের বেহাল দশার কারণে সময় ও খরচ দুটোই বাড়ছে। এই রাস্তাটা মানুষ চলাচলের অনুপযোগী এবং আমদানি রপ্তানিকৃত মালামাল ট্রাক যে যাবে আরো অনুপযোগী। রাস্তাঘাট যদি হয়, সুন্দর হয়, ভালো হয়, তাহলে এখানে আশা করি ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে। সমাজ কল্যাণ মন্ত্রী বলছে, শীঘ্রই শুরু হবে ভূমি অধিগ্রহণ কার্যক্রম। এরপর টেন্ডারের মাধ্যমে সড়ক সংস্কারে দেয়া হবে ঠিকাদার নিয়োগ। ডিসিকে আমরা সমস্ত টাকা সরকার দিয়ে দিয়েছে। ডিসি এখন ওই যে 8 ধারা করে সেটি করে আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে এই রাস্তা টেন্ডার হবে এবং এই রাস্তা যেটুকু জয়পুরহাট পর্যন্ত বাকি আছে সেই রাস্তা ইনশাআল্লাহ খুব সহসাই কাজ হবে। আগামী 21 জুন থেকে ভূমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা। তবে পাকাপোক্তভাবে সড়কটি নির্মাণের আগে সংস্কারের দাবি তুলেছেন স্থানীয়রা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচির 33 টন চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে শহরের চাপাতুলি এলাকার জেবিন রাইস প্রসেসিং এর গোডাউন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব চাল জব্দ করা হয়। এ সময় গোডাউনের মালিক মোহাম্মদ বোরহান উদ্দিনকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেবিন রাইস প্রসেসিং এর গোডাউনে অভিযান চালানো হয়। সেখানে সরকারি খাদ্য বান্ধবের 33 টন চাল পুরানো বস্তা থেকে নতুন বস্তায় রাখা হচ্ছিল। পরে পুলিশ চালের বস্তা জব্দের পাশাপাশি মালিককে আটক করে। জব্দ করা চালের বাজার মূল্য প্রায় 16 লাখ টাকা। এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
33 টন 100 কেজি চাল আমরা এখানে আটক করি এবং প্রত্যেকটা চালের বস্তাতে খাদ্য অধিদপ্তরের সিলমোহর লাগানো আছে। তারা অবৈধভাবে মজুত করছে বলে এটা স্বীকার করছে। আমরা একজনকে এই ঘটনায় আটক করি। দর্শক, এই সপ্তাহে মার্কিন ডলারের দর সামান্য বাড়লেও মোটামুটি স্থিতিশীল ছিল অন্যান্য বিদেশি মুদ্রার দাম। এনসিসি ব্যাংকের তথ্য মতে সপ্তাহ জুড়ে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে 123 টাকা 30 পয়সা। বৃহস্পতিবার পাউন্ড সর্বোচ্চ লেনদেন হয় 167 টাকা 45 পয়সা। রবিবার সর্বনিম্ন ছিল 166 টাকা 99 পয়সা। বুধবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 144 টাকা 61 পয়সা। সর্বনিম্ন দর ছিল 144 টাকা 7 পয়সা। কমেছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য। রবিবার সর্বোচ্চ দর ছিল 87 টাকা 31 পয়সা। 86 টাকা 91 পয়সা সর্বনিম্ন ছিল মুদ্রাটি। আর 30 টাকার মধ্যেই লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। বুধবার সর্বোচ্চ 96 টাকা 70 পয়সায় লেনদেন চলছে সিঙ্গাপুর ডলারে। বৃহস্পতিবার সর্বনিম্ন 96 টাকা 92 পয়সা। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দর। সর্বোচ্চ 32 টাকার মধ্যে লেনদেন হয়েছে মুদ্রাটি। পরিবর্তন ছিল কানাডিয়ান ডলার 1 টাকার মতো কমে সোমবার সর্বোচ্চ লেনদেন হয় 88 টাকা 29 পয়সায়। রবিবার সর্বনিম্ন লেনদেন হয় 88 টাকা 8 পয়সা দরে। ভারতীয় রুপির জন্য সর্বোচ্চ গুনতে হয় সর্বোচ্চ 1 টাকা 30 পয়সা। ইরান যুদ্ধ ও অন্যান্য ব্যয়ের ধাক্কা সামলাতে অন্তত $80 বিলিয়ন প্রয়োজন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এরই মধ্যে কংগ্রেসের আইন প্রণেতাদের জানিয়েছেন মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ। ঘটনার সাথে সম্পৃক্ত সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। জানিয়েছে কংগ্রেসের নতুন প্রতিরক্ষা ব্যয় বিল পাশ না হলে গ্রীষ্মের মধ্যেই অভিযান পরিচালনার অর্থ ফুরিয়ে যাবে বলে আশঙ্কা করছে পেন্টাগন। ইরানের বিরুদ্ধে ইতিহাসের অন্যতম এক ব্যয়বহুল যুদ্ধে লিপ্ত হয়েছিল যুক্তরাষ্ট্র। হামলা চালাতে ও পাল্টা হামলা ঠেকাতে কারি অর্থ খরচ হয়েছে দেশটির। গত এপ্রিলে পেন্টাগন দাবি করে ইরান যুদ্ধে সব মিলিয়ে তাদের ব্যয় হয়েছে প্রায় $25 বিলিয়ন। যদিও তাদের এই হিসাব নিয়ে রয়েছে মতভেদ। প্রতিরক্ষা বিভাগ অতিরিক্ত তহবিল হিসেবে আগের মাসেই কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চাওয়ায় অনেকেরই ধারণা ইরান যুদ্ধের সামগ্রিক ব্যয় আরও বেশি। বিশ্লেষকদের মত, দেশটির অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাবে ক্ষতির পরিমাণ হতে পারে $1 ট্রিলিয়ন। খরচ নিয়ে ধোঁয়াশার মধ্যেই নতুন তথ্য দিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সূত্রের বরাতে পত্রিকাটি জানিয়েছে ইরান যুদ্ধ ও অন্যান্য ব্যয়ের ধাক্কা সামলাতে বাড়তি $80 বিলিয়ন প্রয়োজন পেন্টাগনের। চলতি সপ্তাহেই কংগ্রেসের আইন প্রণেতাদের কাছে এই প্রয়োজনের কথা জানিয়েছেন মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিফেন ফেইনবার্গ। সূত্রগুলো দাবি করেছে প্রয়োজনীয় অর্থ না পেলে গ্রীষ্মের মধ্যেই আর্থিক সংকটে চলমান সামরিক অভিযানগুলো পরিচালনা কঠিন হয়ে পড়বে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে আইন প্রণেতাদের কাছে অর্থ বরাদ্দের জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠাবে মার্কিন সরকার, যেখানে পেন্টাগনের পাশাপাশি কৃষি ও ত্রাণসহ বেসামরিক খাতেও চাওয়া হতে পারে অর্থ। 2026 অর্থ বছরে মার্কিন প্রতিরক্ষা বিভাগের বাজেট প্রায় $1 ট্রিলিয়ন। যে কোনো অতিরিক্ত তহবিলের অনুরোধ কংগ্রেসে জমা দেওয়ার আগে অবশ্য পেন্টাগনকে হোয়াইট হাউসের অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট এর অনুমোদন নিতে হবে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।